হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল। আমাদের আজকে টিউটোরিয়াল বিষয় হচ্ছে এবিসি লাইসেন্স পাওয়ার উপায়, অর্থাৎ ক খ গ যে লাইসেন্সটা আছে সে লাইসেন্সটা আমরা কীভাবে পাবো সে বিষয়ে আজকে টিউটোরিয়াল। তো বিশেষ করে যারা নতুন ইলেকট্রিশিয়ান ভাই যারা আছেন বা ইঞ্জিনিয়ার যারা আছেন, ডিপ্লোমা বিএসসি যারা আছেন, তাদের জন্য যারা নতুন অর্থাৎ নিউ কামার, তাদের জন্য ভিডিওটি আশা করি অনেক উপকার আসবে। তো দেখা গেছে যে আজকাল মিল কারখানা বা বিভিন্ন সার্ভিস কোম্পানিগুলো দেখা গেছে যে লাইসেন্স ছাড়া কোনো ইলেকট্রিশিয়ান বা কোনো জব পাওয়া যাইতেছে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের লাইসেন্স কে পেতে হবে সেটা জানা অবশ্যই দরকার বা জরুরি। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এবিসি লাইসেন্স নিয়ে। অর্থাৎ এবিসি লাইসেন্স পেতে গেলে আপনাকে অবশ্যই আগে অ্যাপ্লিকেশন করতে হবে। ফর্মে বিভিন্ন ইনফরমেশন পূরণ করে সেগুলো বোর্ডে জমা দিতে হবে। তারপর ওরা দেখা গেছে যে মেসেজ করবে বা আপনাকে ফোন করবে পরীক্ষা কবে, সেদিন আপনাকে আগে 1 সপ্তাহ আগে বা 1 মাস আগে আপনাকে জানিয়ে দেবে। তারপর আপনাকে ভাইভা বোর্ডের সম্মুখীন হতে হবে, সেখানে হাতে কলমে আপনাকে পরীক্ষা দিতে হবে। তো চলুন আর সেখানে কীরকম কোশ্চেন হতে পারে বা কীরকম কোশ্চেন হয় সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো। তো ওইখানে দেখা গেছে যে আমাদের 3টা ক্যাটাগরি আছে, একটা আছে এ ক্যাটাগরি, একটা আছে বি ক্যাটাগরি, একটা আছে সি ক্যাটাগরি। অর্থাৎ ক লাইসেন্সের জন্য প্রশ্ন হবে একরকম, খ লাইসেন্সের জন্য প্রশ্নটা আরেক রকম, আর গ লাইসেন্সের জন্য প্রশ্নটা হবে আরেক রকম। তবে এখানে আরেকটা বিষয় হলো যে ইলেকট্রিশিয়ান প্লাস সুপারভাইজার দুইটা সিস্টেম আছে। এখানে দুই আইটেমের কোশ্চেন হয়ে থাকে, পরীক্ষাটাও আলাদা আলাদা টাইম হয়ে থাকে। তো কোশ্চেনগুলো কি সেম ক্যাটাগরির হয়। দেখা যাচ্ছে যে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে হিসেব নিকেশ অর্থাৎ ক্যালকুলেশন প্লাস ডায়াগ্রামটা একটু বেশি ধরে। আর বিশেষ করে ইলেকট্রিশিয়ান যারা বিশেষ করে ক খ গ 3টার জন্য দরখাস্ত করে তাদেরকে অল স্কোয়ার থাকতে হয়, অর্থাৎ তাদের ইঞ্জিনিয়ারদের মতো বিভিন্ন ক্যালকুলেশন বা ডায়াগ্রামের সম্মুখীন হতে হয়। তো চলুন শুরু করা যাক। তবে আজকে আমরা দেখা যাচ্ছে 3টা, তো আজকে আমরা শুধু গোয়া লাইসেন্স সি লাইসেন্স সে কী ধরনের প্রশ্ন হতে পারে, তা কী ধরনের প্রশ্ন হয় আর কি সচরাচর। আমি নিজেও একজন লাইসেন্সধারী, সুপারভাইজার লাইসেন্সধারী। তো কী ধরনের প্রশ্ন হতে পারে বন্ধুরা, অর্থাৎ আমার এই ভিডিওটি দেখে আপনারা যাতে উপকৃত হতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। চলুন শুরু করা যাক তাহলে। প্রথমেই যেটা শুরু করব আমি, যে সি লাইসেন্স, অর্থাৎ সি লাইসেন্সের কী ধরনের প্রশ্ন হতে পারে আজকের টিউটোরিয়ালে সেটাই আলোচনার বিষয়। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা শুরু করি হাউস ওয়ারিং দিয়ে। সি লাইসেন্সের ক্ষেত্রে অর্থাৎ গ লাইসেন্সের ক্ষেত্রে যেটা বেশি জরুরি সেটা হলো হাউস ওয়ারিং। আপনাকে ইন্টারভিউ বোর্ডে যখন আপনি ফেস টু ফেস হবেন অর্থাৎ যখন উপস্থিত হবেন তখন অবশ্যই আপনার সালাম দিয়ে ঢুকবেন, প্লাস পারমিশন নিয়ে বোর্ডে চেয়ারে বসবেন। স্যার যদি অনুমতি দেয় তাহলে বসবেন, অবশ্যই আপনাকে অনুমতি দিবে, তবে অনুমতি নিয়ে বসাই বেটার আর কি। পরবর্তীতে আপনাকে বিভিন্ন রকমের টেবিলে দেখবেন বিভিন্ন রকম পার্টস সাজানো আছে, অর্থাৎ দেখা গেছে একদম যারা আসলে কাজ করেন তাদের কোনো সমস্যা নেই। যখন আপনার স্টার্ট মাইনাস, তারপরে আপনার কাটিং নোজ প্লায়ার্স, অল এভরিথিং যত সকল যন্ত্রপাতি আছে দেখা যাচ্ছে মেগা টেস্টার, অ্যাবোমিটার, মাল্টিমিটার বিভিন্ন রকম হতে পারে, ডিজিটাল অ্যানালগ থেকে শুরু করে আর্ট টেস্টার, তারপরে আপনার বিভিন্ন ধরনের ইনসুলেটর। যাক ওর কথা আমরা যাবো না, যেহেতু আমরা সি লাইসেন্স আলোচনা করি। অর্থাৎ টেবিলে বিভিন্ন ধরনের মালামাল পাবেন, সেখানে আপনার নাম জিজ্ঞেস করতে বলবে, ডল থাকবে, তারপরে আপনি ইনস্টলটা করা থাকবে, আপনাকে জিজ্ঞেস করতে পারে। তো আমরা শুধু আজকে আলোচনা করবো সি লাইসেন্সে কী ধরনের প্রশ্ন হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সি লাইসেন্স আপনাকে প্রথমে প্রশ্ন করতে পারে যে আচ্ছা বলুন তো হাউস ওয়ারিং কত ধরনের। সি লাইসেন্সে একটা বিষয় আছে, সি লাইসেন্সটা মূলত কি, সি লাইসেন্স বলতে আসলে কি বোঝায়। সি লাইসেন্স বলতে বোঝানো হচ্ছে যে এলভি অর্থাৎ লো ভোল্টেজ, অর্থাৎ 220 থেকে সর্বোচ্চ 250 ভোল্ট রেঞ্জে যে বৈদ্যুতিক চাপ আছে সেখানে আপনি
কাজ করার একটা অনুমতিপত্র, অর্থাৎ তাকে যেখানে 220 থেকে সর্বোচ্চ 250 ভোল্ট আছে সেখানে আপনি অর্থাৎ সেই লাইনে আপনি কাজ করতে পারবেন। আর যে কোশ্চেন আমরা ছিলাম সেটা হলো হাউস ওয়ারিং কত ধরনের হয়, আপনাকে প্রশ্ন করতে পারে। সে মূলত হাউস ওয়ারিং যেটা বিভিন্ন বইতে বিভিন্ন রকমের হয়ে থাকে। তো আমি যেটা বলতেছি সেটা হলো আপনার সুপারভাইজার বইটা আপনার ফলো করবেন। সুপারভাইজার বই ফলো করলে দেখা যাচ্ছে যে ওনারা ওই বইটাই ফলো করে কোশ্চেন করে। আসলে হাউস ওয়ারিং মূলত 6 ধরনের হয়। যে নাম্বার 1 ক্লিট ওয়ারিং। ক্লিট ওয়ারিং হলো এটা অনেক আগে করা হতো ওয়ারিংটা। দেখা যাচ্ছে যে ওয়ালের সাথে মানে ক্লাম্প করে ওই আপনার ওই পিভিসি পাইপটাকে ক্লাম্প সিস্টেম করে আটকানো হতো ওয়ালের সাথে। এটা হলো ক্লিট ওয়ারিং। এখন আর এটা ইউজ করা হয় না ক্লিট ওয়ারিংটা। এটা চ্যানেল ওয়ারিং, অর্থাৎ চ্যানেল দিয়ে যে ওয়ারিংটা করা হয় সেটা হলো চ্যানেল ওয়ারিং। আর কন্ডুইট ওয়ারিং। কন্ডুইট ওয়ারিংটা হলো আপনার ওই যেটা আমরা নর্মাল বেশি ব্যবহার করা হয় কন্ডুইট ওয়ারিং। কন্ডুইট ওয়ারিং দুই রকম হয়ে থাকে, যেমন আপনার কনসিল কন্ডুইট আর একটা সারফেস কন্ডুইট। যেটা আমরা দেখা গেছে যে বেশিরভাগ বাসা বাড়ি মানে ওয়াল কেটে যেটা ওয়ারিংটা করা সেটা হলো আপনার কনসিল কন্ডুইট। আর যেটা আপনার যে ওয়ালের উপর দিয়ে করা সেটা হলো আপনার কন্ডুইট ওয়ারিং। একটা হচ্ছে এসএস ওয়ারিং। এসএস ওয়ারিংটা হলো আপনার সুপার স্পেশাল ওয়ারিং যেটাকে বলা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে বিভিন্ন ভিআইপি রুমগুলো আছে যেগুলো, ওই রুমের উপরে দেখা যায় যে মাথার উপরে দেখা যাচ্ছে যে ওই আপনার ওই ফোম থাকে, ফোম ছোটো ছোটো মানে স্কোয়ার ফোম আকারে মানে উপরে ওয়ারিং করা থাকে। সেখানে দেখা যাচ্ছে যে সিলিং লাইটগুলো মানে স্কোয়ার সিলিং লাইটগুলো ওখানে ক্লাম আকারে ঝোলানো থাকে। মানে ওইটা আর কি ওয়ারিং জগতের সর্বোচ্চ সৌন্দর্যের ওয়ারিং ওইটা। একটা আছে ট্রাঙ্কিং ওয়ারিং। ট্রাঙ্কিং ওয়ারিং মানে দেখবেন যে আপনার ওই সাব স্টেশন থেকে ট্রেতে করে যে মোটা মোটা তারগুলা আপনার বিভিন্ন পয়েন্টে নিয়ে যাওয়া হয় বিভিন্ন ফ্লোরে, ট্রের মাধ্যমে যে ওয়ারিং হয় সেটা হচ্ছে আপনার ট্রাঙ্কিং ওয়ারিং। আর সর্বশেষ একটা ওয়ারিং হলো সেটা হলো আপনার কেসিং ওয়ারিং, অর্থাৎ কেসিংয়ের মাধ্যমে যে ওয়ারিংটা করে সেটাকে বলা হয় কেসিং ওয়ারিং। তারপর আপনাকে আরও বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারবো। আসলে বিভিন্ন রকম প্রশ্ন আপনাকে দ্রুত প্রশ্ন করবে, একটার পর একটা বিভিন্ন প্রশ্ন করবে, আপনাকে দ্রুত উত্তর করতে হবে। আপনাকে বলতে পারে বলেন তো সিলিং ফ্যানের সর্বোচ্চ হাইট কত, মানে সর্বোচ্চ কত উচ্চতা একটা সিলিং ফ্যান সেটিং করতে হয় বলেন তো। তো আপনাকে দ্রুত করতে বলতে হবে সেটা হলো 7 থেকে 8 ফুট বা 8 থেকে 9 ফুট উচ্চতায় সিলিং ফ্যান সেট করতে হবে। স্ট্যান্ডার্ড হাইট হলো 8 থেকে 9 ফুট। আরেকটা কোশ্চেন হলো সিলিং ফ্যানের কী ধরনের ওয়্যার ব্যবহার করা হয়, অর্থাৎ যে ওয়্যার ব্যবহার করা হয় মানে আমরা যে কয়েলের কথা বলতেছি ওটার একটা নাম আছে, সেটার নামটা কি? সেটা হলো সুপার এনামেল কপার ওয়্যার। সুপার এনামেল ওয়্যার দেখা যায় ম্যাক্সিমাম কপার হয়ে থাকে, কপার বা অ্যালুমিনিয়াম হয়ে থাকে। সুপার এনামেল ওয়্যার বা সুপার এনামেল কপার ওয়্যার। তো বাসাবাড়ির সিলিং ফ্যানে কত মানের ক্যাপাসিটর ব্যবহার করা হয়? যে বাসাবাড়ি যেমন সিলিং ফ্যান ইউজ করি কত মানের ক্যাপাসিটর ব্যবহার করা হয়? সেটা হলো 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আমরা ব্যবহার করে থাকি। বাসাবাড়ির সাবকর্নিজের সিলিং ফ্যান কত ওয়াটের হয়? দেখা যাচ্ছে যে আসলে যারা নতুন মানে কাজের এক্সপিরিয়েন্স কম, যে সিলিং ফ্যান কত ওয়াট সেটাই মানে হিমশিম খায় যায়। আসলে এটা অস্বাভাবিক কিছু না, একদম সহজ করছে। তো সিলিং ফ্যানটা হয় 80 ওয়াটের। আপনাকে দ্রুত বলতে হবে যে 80 ওয়াটের হয়। যে নিয়ন টিউবলাইটের ওয়াট কত? আগের দিনে যে টিউবগুলো গ্যাস থাকে আর কি, এটা আপনার 36 ওয়াট। এটা ব্যালাস্ট লাগে, এটা জ্বালাইতে গেলে ব্যালাস্ট লাগে, ব্যালাস্ট ছাড়া কিন্তু চলবে না। ব্যালাস্ট ছাড়া আপনি যদি সরাসরি পাওয়ার সাপ্লাই দেন তাহলে লাইটটা কেটে যাবে। আবার এখান থেকে আরেকটা কোশ্চেন হয় যে বলেন তো নিয়ন টিউবলাইটে কয় ধরনের গ্যাস থাকে? তা আপনাকে খুব সুন্দরভাবে বলতে হবে যে নিয়ন টিউবলাইটে 3 ধরনের গ্যাস থাকে। নাম্বার 1 আর্গন, নাম্বার 2 নিয়ন, নাম্বার 3 ক্রিপ্টন। অর্থাৎ আর্গন, নিয়ন, ক্রিপ্টন এই 3 ধরনের গ্যাস থাকে নিয়ন টিউবলাইটে। সিলিং ফ্যানের কত আরএমের তার ব্যবহার করা হয়? তো বাসা বাড়িতে বা মিল কারখানা ইন্ডাস্ট্রিতে আসলে যাই বলি না কেন সিলিং ফ্যানে ম্যাক্সিমাম 1.5 আরএমের তার ব্যবহার করা হয়। আচ্ছা পাওয়ার সকেটের জন্য মানে বাসা বাড়িতে দেখা যায় টিভি চালাই আমরা, ফ্রিজ চালাই, এইগুলোর জন্য কত আরএমের তার ব্যবহার করা হয়? তো 2.5 আরএমের তার ব্যবহার করা হয়। আবার দেখা গেছে যে আপনাকে বলতে পারে আপনি যে ওয়ারিংগুলো করেন সেক্ষেত্রে আপনি পিভিসি ইউজ করেন, যে এলবো ইউজ করেন, টি ইউজ করেন, বেন্ড ইউজ করেন, আপনি সার্কুলার বক্স ইউজ করেন, এগুলো মানে
কত মানে ইউজ করে থাকেন, যে 1/2 ইঞ্চি থেকে শুরু করে 3/4 1 ইঞ্চি, বিশেষ করে এইগুলো বেশি ব্যবহৃত হয়। বা একটা পাইপের মধ্যে দিয়ে কয়টা তার নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে মানে যদি বলে 3/4 বা 1 ইঞ্চি, সেক্ষেত্রে আপনাকে একটু গ্যাপ রাখতে হবে, অর্থাৎ একদম তার বোঝাই করে মানে পাইপ বোঝাই করে তার ঢুকানো যাবে না, মাঝে গ্যাপ রাখতে হবে, তা না হলে দেখা যাচ্ছে তার গরম হয়ে যাবে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে একটা 1 ইঞ্চি পাইপ দিয়ে দেখা যাচ্ছে 1.5 বা 2.5 RML 6 থেকে 7টি তার বা 5 থেকে 7টি তার ঢোকানো যাবে, মানে একটু কম বলতে হবে, বেশি বলা যাবে না। পাওয়ার সকেটের হাইট কত, মানে ফ্লোর থেকে পাওয়ার সকেটের হাইট কত? ফ্লোর থেকে পাওয়ার সকেট হাইট হলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম দিয়ে থাকে, তো স্ট্যান্ডার্ড হাইট হলো 12 ইঞ্চি বা অনেকে 9 ইঞ্চি দিয়ে থাকে, তো আপনি 12 ইঞ্চি বলবেন। বাসা বাড়ির আরেকটা মানে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হলো বাসা বাড়িতে আর্থিং এর মান ভালো আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ, আপনি এটা যদি বুঝতে চান, এটা দুইভাবে পরীক্ষা করা যায়। নাম্বার 1 হলো আপনি অ্যাবোমিটার দিয়ে বুঝতে পারেন, যেমন এই যে আমার কাছে একটা অ্যাবোমিটার আছে, এই যে অ্যাবোমিটার, ডিজিটাল অ্যাবোমিটার, ক্ল্যাম্প মিটার বলা হয়। ভালো কথা, আবার বলতে পারো আপনাকে কীভাবে অ্যাম্পের পরিমাপ করতে হয় ক্ল্যাম্প মিটার দিয়ে। যেখানে ক্ল্যাম্প সিস্টেম দেখতেছেন না, দেখা গেছে যে আপনার এই এই ক্ল্যাম্প আছে না, এই যে কোনো একটা লাইন অথবা ফেস তার রেখে ক্ল্যাম্পের ভিতরে ঢুকিয়ে, এখানে আমি লাইন তার ধরেন এখানে ক্ল্যাম্পের ভিতরে ঢুকিয়ে দিলাম, এখন এই ডিসপ্লেতে রেটিংটা দেখাবে। এটা আমি এমনি দেখাইতেছি আর কি, এটা আমি অন করে দেখাইতেছি যে অন হয়েছে, দেখেন মানে লাইন অথবা নিউট্রাল তার এই ক্ল্যাম্পের ভিতর দিলে আমাদের কারেন্টটা দেখাবে। এখানে আবার কী করতে হবে, এখানে কারেন্ট সেটিংয়ে নিয়ে দিতে হবে, এখানে আমাদের যে এটা আছে এটা কারেন্টে নিতে হবে, ঠিক আছে। এখানে আমি দেখাইলাম না, যেহেতু ওই সিস্টেম এখানে করা নেই আর কি, আমার লাইন করা নেই। এটা হলো আমার ক্ল্যাম্প, ডিজিটাল ক্ল্যাম্প মিটার। এটা দিয়ে আরও বিভিন্ন কাজ, ভোল্টেজ মেজারিং করা যায়, রেজিস্ট্যান্স মেজারিং করা যায়, তারপর ডায়োড মেজারিং করা যায়, এই আর কি। এটা বিভিন্ন রকম আপনাকে বলতে পারে, ভোল্টেজ মেজারিং করে দেখান তো, ভোল্টেজ মেজারিং করতে কী কী নব ইউজ করতে হয়। এটা হলো আমার কমন টার্মিনাল, এই যে কালো যেটা, এটা হলো আমার কমন টার্মিনাল, কমন নব। অনেক মাল্টিমিটারের 3টা নব থাকে, মানে 3টা ছিদ্র থাকে, এখানে দেখেন আমার 2টা ছিদ্র আছে, একটা একটা দেখা যাচ্ছে যে 3টা ছিদ্র থাকলে কমনটা থাকবে ফিক্স, আর বাকি 2টা আপনার দেখা যাচ্ছে একটা ভোল্টেজ মেজারিং করতে একটা, রেজিস্ট্যান্স পরিমাপ করতে আরেকটা নবে ঢুকাইতে হয়, ঠিক আছে। আমার এখানে 2টা নব আছে, ঠিক আছে। মানে বিভিন্ন রকমের অ্যাভোমিটার বা ক্ল্যাম্প মিটার বাজারে পাওয়া যায়, ঠিক আছে। তো বাসা বাড়িতে আসলে আর্থিং আপনি কেউ চেক করুন, আসলে আর্থিং আপনার মিটার দিয়ে চেক করতে পারেন। তো মিটারে যে দূরে নব থাকে, সেই নব একটা লাইনে ঢুকালেন একটা আর্থিংয়ে ঢুকালেন, যদি ভোল্টেজ শো করে তাহলে বুঝবেন যে না আর্থিং ঠিক আছে। আর এছাড়া আরেকটি প্রপার সিস্টেম আছে, সেটা হলো আপনার আপনার একটা ল্যাম্প নেবেন, ল্যাম্প টেস্টার যেটাকে বলা হয়। ল্যাম্প টেস্টারের মানে হোল্ডারের ভিতরে ল্যাম্প লাগিয়ে ওইখান থেকে 2টা তার আপনার ওই পাওয়ার সকেটের দেখা যাচ্ছে একটা লাইনে দিতে হবে, আর একটা আর্থিংয়ের ভিতরে ঢুকে দিতে হবে, তার দুটা প্লাগের ভিতরে ঢুকে দিতে হবে। একটা লাইনে, মনে রাখবেন কিন্তু একটা লাইনের সাথে একটা আর্থিংয়ের সাথে দিবেন। যদি লাইটটা জ্বলে ওঠে, যদি কম জ্বলে তাহলে মনে করবেন আর্থিং ভালো নেই, আর যদি ভালো জ্বলে ওঠে, লাইটটা উজ্জ্বলভাবে জ্বলে, তাহলে বুঝতে হবে যে না আমাদের আর্থিং ভালো আসছে। তো আপনাকে যা এতটুকু বললেই হবে যে মিটার দিয়ে চেক করতে পারি, আবার ল্যাম্প টেস্টার দিয়েও আমরা আর্থিং চেক করতে পারি। আবার বলতে পারে যে বলেন তো বাসা বাড়িতে আর্থিং রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, সেক্ষেত্রে আপনাকে সজোরে বলতে হবে 5 ওহমস। যে মিল্ড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা অন্যরকম, সাব স্টেশনের ক্ষেত্রে, ছোটো সাব স্টেশনের ক্ষেত্রে 0.1 ওহমস, মিডিয়াম সাব স্টেশনের ক্ষেত্রে 0.5 ওহমস, আর বাসা বাড়ির ক্ষেত্রে 5 ওহমস, আবার পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 8 ওহমসও ধরা হয়, ঠিক আছে। আর আপনাকে ফ্যানের যে ক্যাপাসিটর আছে, ওই ক্যাপাসিটরের কানেকশনটা আপনাকে ধরতে পারে বা দেখাইতে বলতে হবে, কানেকশনটা করে দেখান তো। তো অলরেডি ফ্যানের কানেকশন কীভাবে করা হয় সেটা আমার চ্যানেলের অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে। আপনাকে ব্রেকার সাইজ জিজ্ঞেস করতে পারে, বিভিন্ন ব্রেকার দেখাইতে পারে, বলুন তো এটা এসপি না ডিপি না টিপি। আপনি এসপি ডিপি টিপি অর্থাৎ টিপি মানে 3 পোল,
ডিপি মানে ডাবল পোল, এসি মানে সিঙ্গেল পোল, বলে রেটিং দেওয়া থাকে। এগুলো রেটিং আপনাকে ধরতে পারে। আমি এসপি ডিপি এমসিবি নিয়ে আপনার একটা ভিডিও অবশ্যই আপলোড করব, সেখান থেকে আপনারা দেখে শিখতে পারবেন। এসপি ডিপি টিপি বিভিন্ন রেটিংয়ের হয়ে থাকে, যেমন 6 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 32 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার, 63 অ্যাম্পিয়ার পর্যন্ত আর কি। মানে ভালো কোম্পানিগুলো ম্যাক্সিমাম 63 অ্যাম্পিয়ার মানে মেক করে থাকে। দেখা যাচ্ছে চায়নারা দেখা গেছে যে 120 অ্যাম্পিয়ারেরও এমসিবি বা এসপি তৈরি করে থাকে, বাট স্ট্যান্ডার্ড কোম্পানি 63 অ্যাম্পিয়ারের উপরে মেক করে না। ঠিক আছে, আপনাকে মানে 3 ফেজ সিঙ্গেল ফেজ থেকে কিছু প্রশ্ন করতে পারে, যে বলেন তো 3 ফেজে কয়টা লাইন থাকে, কয়টা নিউট্রাল থাকে, 3 ফেজের ফেজ কি 3টা থাকে না 4টা থাকে, এরকম মানে অনেক সময় মানে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভালো হয়ে দেবে এরা। ঠিক আছে, আপনাকে ভুল কোশ্চেন করবে, যে ভুল বলবে, আপনাকে সঠিকটা বলতে হবে। আর সিলাইসেন্স আরও বেশ কিছু কোশ্চেন আছে, যেমন আপনাকে মেগা টেস্টার দেখাইতে বলতে পারে, আর্ট টেস্টার বলতে পারে। বলেন তো যে আপনি মেগা টেস্টার দিয়ে কী করা হয় বলেন তো, কেন এটা মেগার নাম হলো, এটা রেজিস্ট্যান্সটা কি মেগা হোমে মেজার করা হয়, এই জন্য এটার নাম হয়েছে মেগার টেস্টার, মানে মেগা হোম থেকে আসছে মেগার। ঠিক আছে, আর মেগার টেস্টার দিয়ে কী করা হয়, মানে ইনসুলেশন টেস্ট করা হয়। কেবল যে ইনসুলেশন, ওয়্যারের ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজারিং করা হয় কি মেগার দিয়ে, সেটা কি হয় কোন ইউনিটে, মেগা হোম ইউনিটে, এই জন্য এটার নাম হয়েছে মেগার টেস্টার। ঠিক আছে, দেখা যায় মোটর বডি আছে কিনা, মোটরের কয়েল ভালো আছে কিনা, সেটা মেগার দিয়ে করা হয়। আর্থ টেস্টার দিয়ে কী করা, আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়, যে আর্থ রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা। ঠিক আছে, তো ইয়ারলি বা 2 ইয়ারলি অন্তর অন্তর আমাদের আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করার নিয়ম আর কি, এটা করতে হয়। আর দেখা যাচ্ছে যে আপনার ওই মেগারের হাতল, যে আমরা যেটা বলি যে মেগারের হাতল আপনার যেটা আমরা ব্যবহার করি 600 থেকে সাধারণত লো ভোল্টেজে 600 থেকে 1000 ভোল্টের মেগার ব্যবহার করে থাকি, সেটা আপনার মিনিটে 100 থেকে 100 মানে অর্থাৎ 100 মিনিটে 120 আরপিএমে ঘোরাইতে হয় ওইটাকে, হাতলটাকে। ঠিক আছে, যেটা অ্যানালগ, সাধারণত অ্যানালগই বেশি ব্যবহার করা হয়, অ্যানালগ দিয়ে আর কি ভালো মানের মানটা পাওয়া যায় আর কি। হাতলটা 120 আরপিএমে ঘোরাইতে হয়, মানে 120 আর মানে মিনিটে 120 বার মানে স্পিড আপনার ঘোরাইতে হবে হাতলটা, তাহলে আপনার উপযুক্ত আর কি ভ্যালুটা দেখাবে। ঠিক আছে, আবার আপনাকে ওই নিউন টেস্টার আছে, যে টেস্টার আপনার ইউজ করেন, মানে আপনি যেটা ইউজ করি নিউন টেস্টার, সেই টেস্টার থেকে আপনি কোশ্চেন করতে হবে, বলুন তো এই টেস্টারের রেঞ্জ কত, এই টেস্টারের সর্বোচ্চ আপনি কত ভোল্টেজ মেজারিং করতে পারবেন, সেটা আপনার টেস্টারের গায়ে লেখা থাকে, দেখবেন আপনারা খেয়াল করে টেস্টারের গায়ে রেঞ্জ লেখা থাকে, যে আমি এত থেকে এত ভোল্টেজের মধ্যে এই টেস্টারটা ইউজ করতে পারবো। আর বলতে পারি এই টেস্টার নাম কি বলেন তো, এটা অরিজিনাল নাম হলো নিয়ন টেস্টার, অর্থাৎ এর মধ্যে নিয়ন ভাল্ব থাকে, এই জন্যে এর নাম হচ্ছে নিয়ন টেস্টার। আর ভাল্বের মধ্যে নিয়ন গ্যাস থাকে, এই কারণে এটার নাম হচ্ছে নিয়ন টেস্টার। নিয়ন ভাল্ব থাকে এই কারণে নিয়ন টেস্টার, আর ভাল্বের মধ্যে নিয়ন গ্যাস থাকে। ঠিক আছে, তো বন্ধুরা সি লাইসেন্সে এরকম আরও অনেক কোশ্চেন করে থাকে, কোশ্চেন তো বিভিন্ন আইটেমের হয়ে থাকে। আবার ডল থেকে প্রশ্ন করে ডিরেক্ট অনলাইন স্টার্টার, এমসিবি আপনাকে দেখায় বলবে, বলেন তো এটা কি, মানে ম্যাগনেটিক কন্ট্যাক্ট বলতে হবে অবশ্যই, নামগুলো অবশ্যই দেখে ছবি দেখে প্র্যাকটিক্যাল হাতে নিয়ে বলতে হবে, ডল স্টার্টার, এটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট কোনটা, এনওএনসি কোনটা, হোল্ডিং কয়েল, এটা আমাকে বলতে হবে। হোল্ডিং কয়েল সাধারণত A1 A2 এরকম, যেটা যে দুটো টার্মিনাল থাকে ওটা হলো আপনার পাওয়ার সাপ্লাই, আর এনওএনসি মার্ক করা থাকে। যে দেখা যাচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট হোল্ডিং কয়েলের পাওয়ার দুই ধরনের হয়, একটা 220 ভোল্ট, একটা 440 ভোল্ট, সেটা আবার আপনাকে জিজ্ঞেস করতে পারে। ডল স্টার্টার কীভাবে কাজ করে একটু বলেন তো, ডল স্টার্টার ওভারলোড থাকে, ওভারলোড রিলে থাকে, সেটা আপনাকে জিজ্ঞেস করতে পারে ওভারলোড কীভাবে কাজ করে বলেন তো। ওভারলোড মানে যে দেখা যাচ্ছে ওভারলোডে অ্যাম্পে সেটিং করা হয়, অতিরিক্ত লোড নিলে ওভারলোড অটো ট্রিপ করবে, টিপ বাটন থাকে ওভারলোডের মধ্যে, সেটাকে আবার রিসেট করতে হয়, প্রেস করে রিসেট করতে হয়। তো এইসব ভিডিও আমি মানে
প্র্যাকটিক্যাল ভিডিও আমি একসঙ্গে আপলোড করে আপনাদের দেখাবো। আপাতত লাইসেন্সের জন্য যে থিওরিগুলো দরকার, বিশেষ করে সি লাইসেন্স, তার জন্য আমি মানে আজকে আলোচনা করলাম। পরবর্তীতে আমি লোড ক্যালকুলেশন নিয়ে আমি ভিডিও আপলোড করব। তো সি লাইসেন্সের জন্য আপাতত আজকে এই পর্যন্তই। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। তো বন্ধুরা আবারও বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাকে উৎসাহিত করুন। ভালো থাকবেন।